ফুল বন্ধ করে দেওয়া হোক আর নাইলে সব খুলে দেওয়া হোক। আমরা হাফ লকডাউন চাই না। খেয়ে থাকবো টাকা, তাই চলে এসেছি। লকডাউনে অফিস খোলা থাকায় গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক। ফেরি বোঝাই করে মানুষের মরিয়া যাত্রা। 24 ঘন্টায় বিভিন্ন জেলায় শতাধিক মৃত্যু। ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে, জুলাই থেকে আবার শুরু গণটিকাদান। সংসদে প্রধানমন্ত্রী। মহামারীর ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। ঢাকার জন্য আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে কেন? ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন দুদকের অভিযোগের ক্ষোভ ঝাড়লেন বর্তমান মেয়র তাপসের ওপর। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি। মগবাজার বিস্ফোরণে দুদিন পরও উদ্ঘাটন হয়নি রহস্য। নিখোঁজ কেয়ারটেকারের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে ৮। অজ্ঞাতদের আসামি করে পুলিশের মামলা। এবং চট্টগ্রামের রোহিঙ্গা স্বামীর প্রতারণায় বাংলাদেশি নারীর কারাভোগ। ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে জামিনে মুক্ত হলেন ২৬ দিন পর। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। অফিস খোলা রেখে সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক। গণপরিবহন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যেতে ভোগান্তির যেন শেষ নেই। কয়েক গুণ বেশি ভাড়া গুনেও মিলছে না যানবাহন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পাশাপাশি রয়েছে যানজটের দুর্ভোগ। ট্রাফিক পুলিশ বলছে লকডাউন মেনে চলতে নাগরিকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন তারা। এদিকে করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শত শত মোটরবাইক, ব্যক্তিগত গাড়ি ও রিকশার দখলে পুরো সড়ক। নেই শুধু গণপরিবহন, সিএনজি অটোরিকশাও চলছে। সর্বাত্মক লকডাউনের আগে সীমিত লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর চিত্র এমনই। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খেতে হয়েছে ট্রাফিক পুলিশকেও। তবে গণপরিবহন না থাকায় অফিসগামীদের ভোগান্তি সীমা ছাড়িয়েছে। মঙ্গলবার সকালে দেখা গেছে নগরীর মোড়ে মোড়ে শত শত যাত্রী রিকশার অপেক্ষায়। তারা বলছেন অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ করে দেয়া তামাশার শামিল। অনেক ঘন্টা যাবৎ ছোটাছুটি করতেছি, না পারতেছি রিক্সা, না পারতেছি কোনো কিছু। যাদের কোনো প্রাইভেট কার নেই তারা না পারছে অফিস যাইতে, আবার অফিসও কিন্তু খোলা রেখেছে। 20 টাকা 30 টাকার ভাড়া 200 টাকা নিচে যাওয়া যাইতেছে না। এই টাকাগুলো কোথা থেকে আসে জনগণের পকেটে? নাইলে ফুল বন্ধ করে দেওয়া হোক আর নাইলে সব খুলে দেওয়া হোক। এরকম লকডাউন আমরা হাফ লকডাউন চাই না। মোটরবাইকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করা হলেও তা মানতে দেখা যায়নি কাউকেই। অনেকে আবার চেষ্টা করছেন মালবাহী গাড়িতে চড়ে অফিসে যেতে। গাড়ির ঝামেলায় যেতে দেরি হয়, এর জন্য বসরা রাগ করে যে আপনারা এত দেরি করে আসেন কেন। অনেক সময় দাঁড়াইছি, কোনো গাড়ি পাইতেছি না, কিছু পাইতেছি না। ভাড়া তো অতিরিক্ত, যদি গাড়ি পেয়ে যাও না চলে যাবো বাসায় আবার। এদিন নাগরিকদের চলাচল রুখতে নগরীতে তেমন কোনো চেকপোস্ট লক্ষ্য করা যায়নি। তবে ট্রাফিক পুলিশ বলছে প্রজ্ঞাপনের নির্দেশনা মানতে তারা রাস্তায় আছেন। বাংলা রিক্সা এবং মোটরসাইকেলে ব্যক্তিগত গাড়ির কিছু আধিক্য দেখা যায়। আমরা যতদূর পারতেছি চেক করে করে তাদের ঘোরায় দেওয়ার চেষ্টা করতেছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি। দুপুরের পর বৃষ্টি হওয়ায় নগরবাসীর ভোগান্তি বেড়ে যায় আরও কয়েকগুণ। নগরবাসী বলছেন করোনা সংক্রমণ রোধে এই সীমিত লকডাউন কিংবা সর্বাত্মক কঠোর লকডাউন যে নামেই হোক তারা তা মানতে প্রস্তুত রয়েছেন। তবে তারা বলছেন এই লকডাউনের মধ্যে যাতে মানুষকে ঘর থেকে বের হতে না হয় সে ব্যবস্থাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই করতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বনানী এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, এশা, আসলে যদি বলতে যাই যে চলমান লকডাউন কিন্তু যেহেতু গণপরিবহন বন্ধ রেখে অফিস আদালত চলছে, তো সে কারণে কিন্তু মানুষের জন্য শুরু থেকে একটি ভোগান্তির কারণ ছিল। কিন্তু আজকে সেই ভোগান্তিতে নতুন একটি অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বৃষ্টি। এখন কিন্তু যারা বিভিন্ন অফিস আদালত শেষে তাদের কর্মস্থল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু একটি দুর্ভোগ তৈরি করলো বৃষ্টি। আর তার বাইরেও যেহেতু আপনারা জানেন গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত যান চলাচল সেটি কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে। সেই কারণে আপনারা এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে একেবারে যে মহাখালী পার হয়ে এবং মহাখালী ফ্লাইওভারের উপরে আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দর্শক দেখতে পাচ্ছেন যে মহাখালী ফ্লাইওভারের উপরে ব্যাপক ব্যক্তিগত যানবাহনের যে একটি চাপ রয়েছে, অর্থাৎ সেটির মধ্য দিয়ে একটি প্রমাণিত হয়
যে গণপরিবহন বন্ধ থাকলেও যেহেতু অফিস আদালত খোলা রয়েছে এবং অন্য নানা আনুষঙ্গিক কারণে মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে এবং সে বের হওয়াটি নানান কারণে আসলে মানুষ বিভিন্ন কারণ দেখিয়ে বের হচ্ছে। তবে যারা অফিস আদালতের জন্য বের হচ্ছেন তাদের সবার পক্ষে কিন্তু ব্যক্তিগত যানবাহনে চড়া সম্ভব হচ্ছে না। কেবলমাত্র যাদের সামর্থ্য রয়েছে তারাই কিন্তু ব্যক্তিগত যানবাহনে চড়ছেন, আর অন্যদিকে যারা সিএনজি কিংবা রিক্সাতে চড়ছেন তাদের জন্য কিন্তু বেশ কয়েক গুণ ভাড়া দিতে হচ্ছে। আর অন্যদিকে যেহেতু বৃষ্টি আজকে চলছে, এই মুহূর্তে অল্প কিছুক্ষণ আগে বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সে কারণে কিন্তু যে যানবাহনের যে ভাড়া অর্থাৎ যেটি রিক্সা কিংবা যে সিএনজির যে ভাড়া সেটি কিন্তু আরও কয়েক গুণ বেড়েছে। আর অন্যদিকে বৃষ্টির মধ্যে মানুষকে অপেক্ষায় থাকতে হচ্ছে এবং বৃষ্টিতে ভিজে অনেকে পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই চলমান লকডাউন সেটি কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য কতটা কার্যকর হবে সেটি অবশ্যই একটি প্রশ্নের বিষয়, কিন্তু মানুষের ভোগান্তি যে বেড়েছে সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর এইসব। লকডাউন ঘোষণা ও গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই, সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন বনানী এলাকা থেকে সহকর্মী ফারুক ভুইয়া রবিন। এদিকে বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের আগে বাড়ি ফিরতে মরিয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজও ভোর থেকে ঘরমুখী মানুষের ঢল নামে শিমুলিয়া ঘাটে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে ফেরিতে যাত্রা করেন তারা। ঝুঁকি নিয়েই পার হন পদ্মা। পারলে বাদুর ঝোলা হয়েও ফেরি পারাপারের চেষ্টা। 2-4টি অ্যাম্বুলেন্স আর অন্য যান ছাড়া পুরোটাই ভর্তি মানুষে। রেলিং, সিঁড়ি, নামাজের স্থান, কোথাও তিল ধারণের জায়গা নেই। 4টি ঘাট থেকেই ফেরি রওনা হচ্ছে গায়ে গায়ে সেটে থাকা মানুষের ভিড় নিয়ে। অনেকের মুখেই নেই মাস্ক। কঠোর লকডাউনের আগে এভাবেই বেসামাল হয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন মানুষ। কাজ না থাকা সহ নানা অজুহাত যাত্রীদের। খেয়ে থাকবো ঢাকা, তাই চলে আইছি। আসতো অনেক কষ্ট হয়েছে, গাড়ি দিয়ে চিপাচিপি করে আসা লাগছে, যার জন্য অনেক টাকা ভাড়া দিয়ে অনেক কষ্ট করে আসছি। কাঁচামাল নিয়ে যাচ্ছি, এতে হলে তো সময় মতো পৌঁছাতে পারতেছি না, আমাদের মালগুলো নষ্ট হচ্ছে। এতদিন মানুষ কিভাবে থাকবে এই একটা অনিশ্চয়তার কারণে সবাই যে যার মতো। ঘাটে অতিরিক্ত জ্যাম, গাড়ি পারাপার করতেছে না। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শিমুলিয়ায় জনস্রোত বন্ধ না হওয়ায় হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। বলছে ঘাটে যারা চলেই আসছে তাদের দ্রুত পার করে দেওয়ারই একমাত্র চেষ্টা এখন। ঘাটে যখন চলে আসছে তখন কিন্তু আমরা তাদেরকে আর ফিরিয়ে দিতে পারছি না। তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে স্বাচ্ছন্দ্যে নিরাপদে ফেরিতে উঠতে পারে। অতিরিক্ত ভাড়া যদি কেউ নিয়ে থাকে বা তা কোনো যাত্রীকে হয়রানি করে থাকে, সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারে। প্রায় 11 কিলোমিটার দূরত্বের শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলছে 15টি। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নানা বিধিনিষেধ, তার উপর বিশেষ লকডাউন, তাতেও নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাস। শনাক্ত আর মৃতের সংখ্যা সর্বোচ্চ সূচক ছুঁয়েছে। গ্রামের পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এতে শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকটে টালমাটাল হাসপাতালগুলো। 24 ঘন্টায় শুধু উত্তর, দক্ষিণ, পশ্চিমাঞ্চলে মারা গেছেন 105 জন, এর মধ্যে রাজশাহী মেডিকেলেই 25 জন। শনাক্তের হার সর্বোচ্চ ঠাকুরগাঁওয়ে, যা 56%। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার দাপটে বিপর্যস্ত উত্তর, দক্ষিণ, পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলো। ক্ষণে ক্ষণে ভর্তি হচ্ছে নতুন রোগী। শয্যা আর অক্সিজেন পেতে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটছেন স্বজনরা। ভয়ঙ্কর পরিস্থিতি, এরপরও টনক নড়ছে না মানুষের। গায়ে একটু লাগছে, গরম গরম লাগছে কালকে সন্ধ্যার থেকে, আজকে বেশি বুকে ব্যথা। মাস জুড়েই মৃত্যু ও সংক্রমণের সূচকে ঊর্ধ্বগতি। মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে একের পর এক জেলা। এই জায়গা ওই জায়গা, এই জায়গা ওই জায়গা করতে করতে একটা হয়রানি হয়ে গেছে। টিকিট আনার জন্য এই জায়গা মানুষ যে হুমড়ি খেয়ে পড়ছে। ভারতীয় ধরন শনাক্তের পর থেকেই নাস্তানুবাদ রাজশাহী অঞ্চল। করোনায় আক্রান্তদের পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে সর্বোচ্চ 25 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর 12 জন, চাঁপাইনবাবগঞ্জের 5 জন, নাটোরের 5 জন, নওগাঁর 2 জন ও চুয়াডাঙ্গার 1 জন। আমার বাড়ির পাশে, আমি বললাম বাটা চল না, তাড়াতাড়ি এলাম না, কিচ্ছু কোনো দেখার বুদ্ধি পাইনি। দেখেন দক্ষিণের সীমান্তবর্তী চুয়াডাঙ্গায় একদিনেই মৃত্যু হয়েছে 13 জনের, আর উচ্চ ঝুঁকিতে থাকা যশোরে 12 জন মারা গেছেন।
খুলনায় রোগীদের অক্সিজেন স্যাচুরেশন অবস্থা সবচেয়ে খারাপের দিকে। এতে হাসপাতালের অবস্থা বেসামাল। নগরের 3 হাসপাতালে 12 জন মারা গেছেন। আমি বহুত অনুরোধ করার পরেও তারা নেয় না। তখন আমি বলি আপনি রেড জোনে না নেন, ইয়েলো জোনে নেন। সিট টিট পাইনি, এই ফ্লোরে আসছি। সিস্টাররা আসলে ডাকাডাকি করলে একটু খেঁচাখেঁচি করে মোড়ামুড়ি করে। 90%-এর উপরেই রুগীকে আমরা ওষুধ দিচ্ছি, কিন্তু অল্প কিছু ওষুধ হয়তো বা আমাদের এখানে সাপ্লাই নেই। এদিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। 2 জেলায় মারা গেছেন 17 জন। আরেক করোনার হটস্পট সাতক্ষীরায় 24 ঘন্টায় 5 জন মারা গেছেন। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। একদিনেই ঠাকুরগাঁয়ে 8 ও বগুড়ায় 7 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। সাতক্ষীরার করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার মমতাজ বাপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপি। ঈশা, সীমান্ত জেলার সাতক্ষীরার করোনা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হলেও করোনার যে আঘাত, সে আঘাতে উদ্বেগ এখনও কাটেনি। এখানে গতকাল 5 জন মারা গেছে করোনা উপসর্গ নিয়েই, একই সাথে 1 জন মারা গেছে করোনা পজিটিভ নিয়েই। এভাবেই সাতক্ষীরার করোনা পরিস্থিতি চলতেছে। সীমাহীনভাবে আক্রান্ত হচ্ছে সাতক্ষীরায়। এ পর্যন্ত 3000-এর অধিক মানুষ করোনা পজিটিভ হয়েছে। সেই করোনা পজিটিভ রোগীদেরকে বাড়িতে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি মাত্র 400 জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে। এভাবেই মারাও যাচ্ছে প্রতিদিন 2 জন, 4 জন, 5 জন, 10 জন, এভাবেই মৃত্যুর হার বাড়ছে, আক্রান্তের হার বাড়ছে। প্রতিদিনই 40-50 এমনকি 60 জন করে নতুন রোগী ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে। এভাবেই সাতক্ষীরার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা। মৃত্যুর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেখানে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলেছে সাতক্ষীরায়। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সবাই উৎকণ্ঠায় রয়েছে। বিশেষ করে সামনের কোরবানের ঈদ নিয়ে যে লোকজন এলাকায় ফিরে আসতেছে, এ নিয়ে সংক্রমণ আরও বাড়বে বলে আতঙ্কিত এখানকার স্বাস্থ্য বিভাগ, এখানকার প্রশাসন। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ করোনা পরিস্থিতি। সাতক্ষীরা থেকে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মমতাজ বাপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিনের বন্দোবস্ত হয়ে গেছে। আগামী মাসেই বিভিন্ন উৎস থেকে বিপুল পরিমাণ ভ্যাকসিন দেশে আসবে এবং গণটিকা কার্যক্রম শুরু করা হবে। সকালে জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় এই প্রতিশ্রুতি দেন সংসদ নেতা। তিনি বলেন, মহামারীর ক্ষতি কাটিয়ে সমাজের সবাই যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। এছাড়া করোনাকালে দেশে 1700 কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সময় সংবাদে আরও থাকছে, হজের জন্য নতুন শর্তারোপ সৌদি আরবের। অনুমতি পাওয়ার 48 ঘন্টার মধ্যে নিতে হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ। অংশগ্রহণের সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। সংবাদ সম্মেলনে এসে মেজাজ হারালেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন। দুদকের অভিযোগের ক্ষোভ ঝাড়লেন বর্তমান মেয়র তাপসের উপর। এ সময় নিজের ও পরিবারের 8টি ব্যাংক হিসাব জব্দের বিষয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে মোকাবিলারও হুঁশিয়ারি দেন সাইদ খোকন। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষ থেকে জানানো হয়, আদালতে বিচারাধীন বিষয়ে প্রতিক্রিয়া জানাতে তিনি অপারগ। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ মেলায় গত রোববার সাবেক মেয়র সাইদ খোকন ও তার পরিবারের 8টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন সাইদ খোকন। আইনি মোকাবেলা করব। সংবাদ সম্মেলনের পুরোটা জুড়েই সমালোচনা করা হয় বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নানা কর্মকাণ্ডের। সাইদ খোকনের দাবি, তাপসের প্ররোচনায় তাকে ও তার পরিবারকে হয়রানি করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। নগর পরিচালনা করতে পারে না, আরো বড় হওয়ার স্বপ্ন দেখো। আরে বড় হওয়ার স্বপ্নে কি সাইদ খোকন বাধা নাকি? তুমি বড় হও তো আমার কি?
আমাকে মেরে বড় হতে হবে নাকি? হ্যাঁ, যে দায়িত্ব পাইছো মিয়া ওইটা পালন করো। দক্ষিণ সিটির সাবেক এই মেয়র বলেন, নোটিশ না দিয়ে ব্যাংক হিসাব জব্দ করে মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে দুদক। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও রাজপথে আন্দোলনের কথাও জানান তিনি। আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্যে আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন আইনি মোকাবেলা করব, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে। খোকন জানান, 8টি হিসেবে 7,62,74,603 টাকা জমা আছে। করোনাকালে অ্যাকাউন্ট বন্ধ হলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। আমার সংসার পরিচালনা করা দুরূহ হয়ে পড়বে। এদিকে বিষয়টি আদালত ও দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট হওয়ায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। মেয়রের জনসংযোগ কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। মেয়র হিসেবে দায়িত্বে থাকাকালে সাইদ খোকনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। চেয়ার ছাড়ার পর অভিযোগ আরও জোরালো হয়। দোকান বরাদ্দে 35 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলাও ঝুলছে আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যানজট নিরসনে মেট্রো রেল নির্মাণকালে জনদুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগের জন্য দায়ী ওয়াসাও। সকালে মিরপুরের কাজীপাড়া সড়ক পরিদর্শনে এসে কথা বলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অল্প বৃষ্টিতে কেন সড়কে দীর্ঘ সময়ের জলাবদ্ধতা সৃষ্টি হয় তার কারণ অনুসন্ধানে মিরপুরের কাজীপাড়ায় সরজমিন পরিদর্শনে ঢাকা উত্তরের মেয়র। সড়কের নিচে থাকা ওয়াসার ড্রেন থেকে মেয়র এবং মেট্রো রেল প্রকল্প পরিচালকের সামনেই তোলা হয় মেট্রো রেলের নির্মাণ সামগ্রী। ময়লার পানি তারপরে আটকে থাকে, তারপর এখানে বৃষ্টি হলে দোকানে পানি উঠে। মেয়র সাহেব আসলে পরিষ্কার, মেয়র সাহেব না আসলে অপরিষ্কার। এই যে একটা খেলা আমাদের সাথে খেলা হইতেছে, এটার জন্য আমরা বিরক্ত হয়ে গেছি। মেট্রো রেলের কাজের জন্য মেন রোডটা ভাঙায়, এরপরে বৃষ্টি হলে পানি জমে, প্লাস ধরেন মুভমেন্ট করাই যায় না এই রোডে। খোদ মেয়র জানান, উন্নয়ন কাজ চলার সময় যেসব শর্ত পূরণ করার কথা ছিল মেট্রো রেল কর্তৃপক্ষ তা নিশ্চিত করতে পারেনি বলেই সৃষ্টি হয়েছে এই দুর্দশা। আমি পিডিকে বলেছি, আপনাদের কন্ট্রাক্টর যারা ছিল এখানে আপনাদের অবশ্যই আপনাদের কমপ্লায়েন্সের অনেক ঘাটতি ছিল। উপর দিয়ে খুব সুন্দর করে ঠিকঠাক, নিচের দিক দিয়ে সদরঘাট, এখন থেকে সেটা হবে না। এখন থেকে এলিভেটেড এক্সপ্রেস কথা হয়েছে, মেট্রো রেলের কথা হয়েছে, যে যেই কাজ ওনারা করবে উপর দিয়েও ঠিক রাখতে হবে, নিচ দিক দিয়েও ঠিক রাখতে হবে। এই যে গ্যাপটা, মেট্রো রেল হোক, এলিভেটেড হোক, সিটি কর্পোরেশন হোক, এই গ্যাপ যদি থাকে এরকম অবস্থা কিন্তু হবে। জনদুর্ভোগ কমাতে সব ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মেট্রো রেল প্রকল্পের পরিচালক। এখানে ডিওয়াসা আছে, ডেস্কো আছে। আমরা মনে করি সমন্বয়ের যে অভাবটা ছিল সেটা দূর হয়ে যাবে। আমরা এখন এটা পুরো উদ্যমে করতে পারবো। কাজীপাড়া থেকে তালতলা পর্যন্ত সড়কের জলাবদ্ধতা নিরসনে নিজস্ব তহবিল থেকে 36 কোটি টাকার টেন্ডার দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজারে ভবন বিস্ফোরণের দুদিন পরও উদ্ঘাটন হয়নি রহস্য। এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-এ। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে রমনা থানায় মামলা করেছে পুলিশ। সেখানকার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। এদিকে ভবনের নিচতলায় 12% মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে পুলিশের তদন্ত কমিটি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে অজানা অপেক্ষায় স্বজনরা। মগবাজারের বিস্ফোরণে আহতদের কারো মা, কারো স্ত্রী, কারো বা ভাইয়ের সংকটপূর্ণ সময় কাটছে হাসপাতালের বিছানায়। স্বামী ছাড়া কেউ নাই উপার্জন করার। আমার সন্তানের অবস্থা মানে আমি কি বলবো, হেরা তো আশা দেয় না, আমি আর কি বলবো বলেন। ডাক্তার সাহেব বলছেন আমরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আশঙ্কাজনক 3 জনের অবস্থার কোনো উন্নতিই নেই। এখন আছে 5 জন। এই 5 জনের মধ্যে 3 জন আমাদের আইসিইউতে, খুবই খারাপ অবস্থা, মানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে বলা যায়, তাদের 90% বার্ন। আর বাকি 2 জন মোটামুটি স্টেবল ওয়ার্ডে আছে। ইনহেলেশন বার্ন হয় কখন? যখন একটা বদ্ধ ঘরে আগুন লাগে কিংবা হাইলি ফ্লেমেবল থাকে সেটা। এদিকে ঘটনাস্থলে এখনও বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে চলেছে ফায়ার সার্ভিস, ওয়াসা সহ পুলিশের কয়েকটি বিশেষ দল। আইজিপি ও বিস্ফোরক অধিদপ্তরের পর এবার কাউন্টার টেরোরিজম ইউনিটও জানালো ঘটনাস্থলে পাওয়া গেছে মিথেন গ্যাসের উপস্থিতি। প্রাথমিকভাবে অনুমান করছি যে এরকম কোনো গ্যাস চেম্বার, যেই চেম্বারটি বাতাসের সংস্পর্শে এসে এরকম একটি
এক্সপ্লোসিভ মিক্সচার তৈরি করেছিল এবং যার ফলে এরকম বড় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে বিস্ফোরণের 2 দিন পর মঙ্গলবার বিকেলে ধ্বংসস্তূপের নিচ থেকে ভবনের নিখোঁজ কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8-এ। কয়েকটা দলে বিভক্ত হয়ে সার্চ করি। এই লাশটার চুল পাওয়ার সাথে সাথে আমরা এই ডেব্রিসগুলো আস্তে আস্তে সরাই আমরা শনাক্ত করতে সক্ষম হই। বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। যমুনা নদীর আকস্মিক ভাঙনে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের প্রায় 100 মিটার এলাকা। এতে শহরবাসীর মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। ভাঙন রোধে জরুরিভাবে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু। ধন্যবাদ। দেশে আসলে বর্ষা মৌসুম শুরু হতে না হতে কিন্তু যমুনা নদীতে পানি বাড়ছে এবং পানি বাড়ার সাথে সাথে তীব্র ঘূর্ণিবার্তার সৃষ্টি হচ্ছে। এবং আজকে যেটি হয়েছে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধে আমি এখন দাঁড়িয়ে রেখেছি এবং এইখানে আজকে দুপুরে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই শহর রক্ষা বাঁধের প্রায় 150 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং স্থানীয় এলাকাবাসী যেটি আমাদেরকে জানিয়েছে যে আজকে দুপুরে সকাল থেকেই কিন্তু নদীতে এই বুদবুদের সৃষ্টি হয় এবং সেইখান থেকেই এই ভাঙনের সৃষ্টি হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এবং ধীরে ধীরে একটি একটি করে সিসি ব্লক কিন্তু নদীতে আসলে নদীগর্ভে চলে যায় এবং মুহূর্তেই প্রায় নদীগর্ভের এই শহর রক্ষা বাঁধের প্রায় 150 মিটার এলাকা কিন্তু নদীগর্ভে চলে গেছে। এবং ভাঙনের পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে এবং জরুরি ভিত্তিতে তারা কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ সিসি ব্লক কিন্তু তারা ফেলছে এবং তারা বলছে, যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা আসলে ভাঙন নিয়ন্ত্রণ করবে। কিন্তু এলাকাবাসীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ এই যে 150 মিটার এলাকার ব্লক সেটি কিন্তু শহরবাসী তারা কিন্তু এখানে আসছে এবং দেখছে ভাঙনের। এবং এই যে ভাঙন এই মুহূর্তে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এই যে 150 মিটার এলাকার সিসি ব্লক সেটি কিন্তু আসলে ভেঙে গেছে এবং পুরো এইখানে একটা ভাঙনের যে আতঙ্ক বিরাজ করছে। আমরা শহরবাসীর সাথে কথা বলেছি, স্থানীয় নদী পাড়ে যারা বসবাস করে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তাদের মধ্যে কিন্তু আসলে ভাঙন আতঙ্ক কাজ করছে। কারণ আপনি কিন্তু জানিয়ে রেখেছেন এই যে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এটি কিন্তু শহরের মূল শহররক্ষা বাঁধ এবং এটি যদি ভাঙন রোধ করা না যায় তারা কিন্তু শহরের মধ্যে পানি ঢোকার একটি আশঙ্কা রয়েছে এবং এলাকাবাসী সেটিতে আসলে আতঙ্কিত রয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে কিন্তু আশ্বস্ত করেছে, পানি উন্নয়ন বোর্ডের এখানে ভাঙনের পর থেকে সকাল থেকে তারা কাজ করছে এবং তারা যেটি বলছে যে তারা সার্ভে করছে আর কোথাও কোনো ঘূর্ণিবর্তের সৃষ্টি হয়েছে নাকি না সেটিও কিন্তু তারা আসলে আমাদেরকে জানাচ্ছে যে তারা কিন্তু আসলে কাজ করছে। এবং এখন কিন্তু পুরোদমে এই ভাঙন রোধে কাজ করছে তারা। জিও ব্যাগ পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ এবং সিসি ব্লক তাদের কাছে আসলে রয়েছে বলে তারা আমাকে জানিয়েছে। আমি একটু কথা বলতে চাই যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে এই ভাঙন রোধে তারা সর্বক্ষণিক চেষ্টা করবে এবং যতক্ষণ ভাঙন না থামবে ততক্ষণ কিন্তু তারা জরুরিতে কাজ চালিয়ে যাবে এবং পরবর্তীতে তারা স্থায়ী বাঁধ নির্মাণের আবারও কাজ শুরু করবে। তো এই ছিল সিরাজগঞ্জের ভাঙন কবলিত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। যমুনা নদীর আকস্মিক ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের কিছু অংশ। সেই বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের নামি দামি ব্র্যান্ডের নামে নকল ওষুধ সারা দেশে বাজারজাত করছে একটি চক্র। তা প্রেসক্রাইব করতে ডাক্তার এবং দোকানিদের মোটা অঙ্কের কমিশনও দিচ্ছে চক্রটি। এ ধরনের ওষুধ সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর সঙ্গে জড়িত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাকির আহমেদের রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অবস্থিত জেনমার্ক ইউনানি লিমিটেড জনবিচ্ছিন্ন এই ওষুধ কারখানায় ইউনানি ওষুধের আড়ালে তৈরি হচ্ছে শারীরিক উত্তেজনা সৃষ্টিকারী ক্যাপসুল ও ক্যালসিয়াম ট্যাবলেট। এসব ওষুধ তৈরিতে সিলডেনাফিল সাইট্রেট নামের উপাদানের মাত্রাতিরিক্ত ব্যবহারের প্রমাণ পায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, যা সেবনে হার্ট অ্যাটাক ও দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা রয়েছে। ক্যালসিয়াম আইটেমটা তৈরি করার ওদের কোনো পারমিশন নেই। সেক্সের ওষুধ ওইভাবে মার্কেটিং করার কোনো অনুমতি আমাদের ওষুধ প্রশাসন থেকে নাই। চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ওষুধ নকল করে নারায়ণগঞ্জে এসব ওষুধ তৈরির পর চক্রের সদস্যরা নীলক্ষেত ও ফকিরাপোল থেকে স্টিকার বানিয়ে ইচ্ছামতো দাম বসায়। মনমতো দেয়া হয় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ। এটা আসলে সম্পূর্ণ নকল করা হয়েছে, কারণ এটা নারায়ণগঞ্জ থেকে আসে আর গাউসুল আজম মার্কেটে এই লেবেলটা করা হয়।
প্রতি বোতল ট্যাবলেট তৈরিতে 30 থেকে 35 টাকা খরচ হলেও তা বিক্রি করা হয় 800 থেকে 1100 টাকায়। এসব ওষুধ রোগীদের জন্য প্রেসক্রাইব করতে ডাক্তারদের মোটা অঙ্কের কমিশনও দিত চক্রটি, ভাগ পেত ওষুধ দোকানিরাও। কিছু কিছু ডক্টররা এই ওষুধগুলিকে প্রেসক্রিপশন করার জন্য প্রতিটা প্রেসক্রিপশনের জন্য 200 থেকে 250 টাকা করে তাদের কাছে নিয়ে নিচ্ছে। এই চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ওষুধ সামগ্রীও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছেন আদালত। এর আগে 5 দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ হওয়া না পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। অন্যদিকে আসামিদের আইনজীবী তাদের জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদি তাহমিদা তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত 23 জুন তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত 14 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত 4 জনকে আসামি করে চিত্রনায়িকা পরিমণি সাভার থানায় মামলা দায়ের করেন। চট্টগ্রামে রোহিঙ্গা স্বামীর প্রতারণার শিকার হয়ে কারাভোগ করলেন এক বাংলাদেশি নারী। 9 মাসের সন্তানকে নিয়ে কারাভোগের 26 দিন পর জামিনে মুক্ত হয়েছেন সিরাজা খাতুন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে 9 মাসের শিশু সন্তানকে নিয়ে বের হয়ে আসেন 26 দিন কারাভোগ করা সিরাজা খাতুন। এ সময় তার আইনজীবীরাও সঙ্গে ছিলেন। 2010 সালে রাঙ্গুনিয়া এলাকায় সিদ্দিক নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সিরাজা খাতুনের। পরিবারের অমতে বিয়ে করায় স্বামীর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান সিরাজা। তবে সিদ্দিক যে রোহিঙ্গা নাগরিক তা জানতে পারেন বিয়ের কয়েক বছর পর। এর মধ্যে তাদের ঘরে আসে 2 সন্তান। স্বামীর প্ররোচনায় 2018 সালে কক্সবাজারের একটি ক্যাম্পে রোহিঙ্গা নাগরিক হিসেবে সালমা খাতুন নামে অন্তর্ভুক্ত হন। এরপর স্বামীর অমানবিক নির্যাতন সইতে না পেরে 1.5 মাস আগে পরিবারের কাছে ফিরে আসেন সিরাজা। এ সময় ওমানে পাঠানোর জন্য পাসপোর্ট করতে গেলে ভুয়া রোহিঙ্গা নামটি সামনে আসে। তার বৈধ বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র থাকার কথা উল্লেখ করা হলেও রোহিঙ্গা নাগরিক হিসেবে ডবল মুরিং থানায় একটি মামলায় গ্রেফতার হন তিনি। ওই ডাটার কারণে আমি এখানে পাসপোর্ট অফিসে এসে ধরা খেয়ে গেছি। আমি অনেকবার বলছিলাম ওদেরকে আমি হনো রোহিঙ্গা না, আমার হাজবেন্ড রোহিঙ্গা। আমি আমার হাজবেন্ডের সাথে ওখানে ক্যাম্প হয়ে গিয়ে মিথ্যা নাম দিয়ে আমার হাজবেন্ড আমাকে কি রেশম পাওয়ার জন্য এটা করছিল। ওরা আমার কথাটা মানতে চাইছে না। বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করা হলে 26 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান সিরাজা খাতুন। 2008 সালে সে বাংলাদেশের এনআইডি পেয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। লোকাল চেয়ারম্যান মেম্বারও তাকে সার্টিফাই করেছে, কিন্তু এরপরও তাকে আজকে রোহিঙ্গা হিসেবে 25 দিন জেল খাটতে হলো। অত্যন্ত দুঃখজনক একটা দুগ্ধপুষ্ট শিশু নিয়ে শুধু কর্তৃপক্ষের অবহেলা এবং গাফিলতির কারণে। সিরাজা খাতুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি 2 সন্তানের জননী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হলি আর্টিজানের মতো বর্তমানে দেশে বড় কোনো হামলার সামর্থ্য নেই জঙ্গিদের, এমনটাই জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহ ও উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন র্যাব মহাপরিচালক। আমাদের যে গোয়েন্দা তথ্য রয়েছে এতে যে জঙ্গিদের এরকম কোনো সামর্থ্য নেই, তারা বড় ধরনের কোনো আক্রমণাত্মক কোনো ঘটনা সংঘটনের মতো তাদের ক্যাপাসিটি আছে বলে আমি মনে করি না। রাষ্ট্রবিরোধী উস্কানিদাতা যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে 2021-22 অর্থবছরের অর্থবিল পাশ হয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকালে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। এতে মোবাইল ব্যাংকিং সেবার উপর কর্পোরেট কর কমানো হয়েছে। এছাড়া স্থানীয় শিল্পে কর ছাড় ও শিল্প খাতে কালো টাকা বিনিয়োগের ওপর দেয়া বিশেষ সুযোগ অব্যাহত রেখেই পাশ হয়েছে এই বিল। অর্থবিলের ওপর কয়েকজন সংসদ সদস্যের আনা কিছু সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হলেও বাকিগুলো কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। এরপর স্পিকার অর্থবিল জাতীয় সংসদে পাশের জন্য ভোট দিলে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়। এর আগে প্রস্তাবিত বাজেটের উপর সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিরোধী দলের সদস্য আমি মাননীয়
অর্থমন্ত্রী এই বছরের এবং এই করোনার মধ্যে মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটটি মাননীয় স্পিকার আগামী অর্থ বছরেও আমাদের পলিসি পার্সপেক্টিভে এক্সপানশনারি পলিসি আমরা অ্যাডপ্ট করতে যাচ্ছি। করোনা ভাইরাস সংক্রমণের এই সংকটকালে আমাদের বাজেটে গত বছরের মতো এবারও অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রান্তিক তথা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কাউকে পিছনে না রেখে সকলকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। করোনার মধ্যেও কন্টেইনার পাশাপাশি কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। অর্থবছর শেষ হওয়ার আগেই কন্টেইনারের পাশাপাশি কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে 11 কোটি মেট্রিক টনের বেশি। শাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছর শেষ হওয়ার আগে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে 3 লাখের বেশি। একইভাবে অন্তত 1 কোটি মেট্রিক টন বাড়তি কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে এই বন্দরে। বন্দরের প্রবৃদ্ধি খুবই সন্তোষজনক এবং আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকলে সামনের দিকে আমরা আরও এগিয়ে যাবে। বন্দরের জাহাজ আসার ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছে। বিভিন্ন আমদানি পণ্য নিয়ে বন্দরে জাহাজ এসেছে 4002টি। এখন পর্যন্ত এটা করোনাকালে আমরা ধরে রাখতে পেরেছি, যেটা আমাদের দেশের জন্য বিরাট একটা সাফল্য বলে আমি বলতে পারি। একদিকে দেশে 50টির বেশি মেগা প্রকল্পের যন্ত্রপাতি আসছে, আর করোনার মাঝে পুরোদমে সচল রয়েছে দেশের গার্মেন্টস শিল্প। এতে আমদানি রপ্তানি বাণিজ্য সচল থাকার পাশাপাশি বন্দরে প্রবৃদ্ধি বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। বন্দরের সক্ষমতা পৃথিবীর অন্যান্য দেশের সাথে সঙ্গতি রেখে চলছে, তবে বাংলাদেশ যে দ্রুতগতিতে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা উন্নত বাংলাদেশ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে এটার প্রতিফলন। গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে 28 জুন পর্যন্ত বন্দর সংশ্লিষ্ট 1202 জন করোনায় আক্রান্ত হয়েছেন। পৃথিবী জুড়ে করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়ে শাটডাউন দেওয়া হয়েছিল ছোট বড় সব বন্দর। একমাত্র চট্টগ্রাম বন্দরে ছিল অনেকটা ব্যতিক্রম। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে ক্ষণিকের জন্য এই বন্দর বন্ধ রাখা হয়নি। তার সুফল মিলেছে কন্টেনার হ্যান্ডেলিংয়ে এই রেকর্ডের মাধ্যমে। দ্বিতীয় এবং তৃতীয় ঢেউতেও পুরোদমে সচল রয়েছে এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। পরিকল্পিত বিনিয়োগে বেশ খানিকটা এগিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। স্বীকৃতিও মিলেছে বারবার। প্রথম কোনো ব্যবসায়িক সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের 2021 লিডারশিপ অ্যাওয়ার্ডও পেয়েছে বিজিএমইএ। তবে পণ্যের উপযুক্ত দাম আদায়ে উদ্যোক্তারা এখনও অনেকখানি পিছিয়ে। অর্থনীতি বিশ্লেষকরা আরও বলেছেন, বিনিয়োগের মতো দাম আদায়েও কৌশলী হতে হবে তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সবুজ কারখানা স্থাপনে বরাবরই এগিয়ে বাংলাদেশের পোশাক খাত। এরই মধ্যে পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি দেয়া সংস্থা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ পেয়েছে 143টি কারখানা, যার 41টিই সর্বোচ্চ মানের প্লাটিনাম সনদ। শিল্প ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 100 কারখানার 39টি গড়ে উঠেছে কৃষি প্রধান বাংলাদেশের শিল্পমুখী অগ্রযাত্রায়। ওভেন, নিট ও টেক্সটাইল এই 3 ক্যাটাগরির শীর্ষ 3টি কারখানাও রয়েছে বাংলাদেশে। এসব কারণে সম্প্রতি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের 2021 লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছে বিজিএমইএ। সবুজ কারখানা করার কারণে ক্রেতাদের কাছ থেকে আমরা কোনো বিশেষ মূল্য সুবিধা পাই না, তথাপি পণ্য উৎপাদনকারী হিসাবে আমাদের কারখানাগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে তাদের কাজটা করে যাচ্ছে। পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে যদিও খরচ বাড়ে 30%, কিন্তু তাতে বাড়ে বাজার দখলের সুযোগও। তবে নিজেদের অদূরদর্শিতার কারণে এর সুফল মিলছে না বলে জানান উদ্যোক্তারা। বায়ারদের দিক থেকে আনইথিক্যাল এবং আনফেয়ার প্রাইস দেওয়া, এটা আমরা মনে করি অন্যায়। তো এই অন্যায়টাকে আরও সুযোগ করে দিচ্ছে আমাদের একটা অসম প্রতিযোগিতা। করোনার কারণে সংকুচিত হয়ে পড়েছে তৈরি পোশাকের বিশ্ববাজার, যার প্রভাব থাকবে দীর্ঘ সময়। তাই উপযুক্ত দাম আদায়ে উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী হওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। অন্যান্য দেশের সাথে আমাদেরকে আসলে কম্পিটিশন করেই চলতে হবে, সেখানে এটা একটা সার্টিফিকেশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। বিজিএমই এর তথ্য অনুযায়ী লিড সনদ পাওয়ার অপেক্ষায় রয়েছে আরও প্রায় 500 কারখানা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। টানা প্রবল জোয়ারে ভেসে উঠল মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতে বালুচরে পুঁতে রাখা তিমির কঙ্কাল, যা সৈকতের কয়েকটি স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।
পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সেগুলো সংগ্রহ করে ফের অন্য একটি সংরক্ষিত স্থানে পুঁতে ফেলা হয়। 4 মাস পর তিমি দুটির পুরো কঙ্কাল সংগ্রহ করে হিমছড়ি জাতীয় উদ্যানে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকত। এই সৈকতে বালুচরে পড়ে আছে তিমির কঙ্কাল, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্থানীয়রা জানায়, রোববার রাতে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতে বালুচরে পুঁতে রাখা তিমির বেশ কিছু অংশ প্রবল জোয়ারের পানিতে ভেসে ওঠে, যা পরবর্তীতে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরপর বিষয়টি বন বিভাগকে জানালে সোমবার সৈকতের হিমছড়ি থেকে দরিয়ানগর পর্যন্ত ছড়িয়ে পড়া তিমির কঙ্কালগুলো সংগ্রহ করে। দরিয়ানগর থেকে একটা এখানে নিয়েছি, সবগুলো এখানে গইনা আমরা রশিদি বাঁধে রাখছি। এসকেলেটার একটা আসছিল, ওটা পারে নাই, ওটা ব্যাগে গেছে, আরেকটা এসকেলেটার নিয়ে আজকে এই পর্যন্ত এখানে আসি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ। পরবর্তীতে অর্ধগলিত এই তিমির কঙ্কালগুলো পুনরায় গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। গাড়ি পাওয়ার পরবর্তীতে আমরা হাড়গুলো আবার ডিকম্পোস্ট হওয়ার জন্য, পুনরায় ডিকম্পোস্ট হওয়ার জন্য আমরা মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করি। আর রেঞ্জ কর্মকর্তা জানালেন, তিমি দুটির কঙ্কাল সংগ্রহ করতে আরো 4 মাস সময় লাগবে। এরপর কঙ্কালগুলো সংগ্রহ করে হিমছড়ি উদ্যানে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। গ্লাস দ্বারা এটাকে ঘিরে আবদ্ধ রেখে এই এখানকার হিমছড়ি তথা কক্সবাজারের যে পর্যটক যারা আসবেন এবং এখানকার লোকাল সবাই এটাকে দেখার সময় উপভোগ করতে পারবেন। গেল 9 ও 10 এপ্রিল হিমছড়ি সৈকতে ভেসে আসে 15 থেকে 20 টন ওজনের দুটি মৃত তিমি। সেগুলো বালুচরে মাটি চাপা দেওয়া হয়। এ পর্যন্ত সাগরের প্রবল জোয়ারে তিমি দুটি ভেসে উঠে 4 বার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারতের পশ্চিমবঙ্গে বাড়ল লকডাউনের মেয়াদ, তবে শিথিল করা হয়েছে কিছু বিধিনিষেধ। ভারতের অন্য রাজ্যগুলোর মতো পশ্চিমবঙ্গেও চলছে টিকাদান কর্মসূচি, তবে ভুয়া ভ্যাকসিন কাণ্ডে কিছুটা বিব্রত মমতা সরকার। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। গেল 16 মে থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে পূর্ণাঙ্গ লকডাউন দেয় মমতা প্রশাসন। সে সময় রাজ্য জুড়ে প্রতিদিন সংক্রমণ ছিল 20,000-এর বেশি, মৃত্যুর হার ছিল শতাধিক। কঠোর লকডাউনের কারণে 1 মাসে কমতে থাকে সংক্রমণের হার। পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় 15 জন থেকে রাজ্যটিতে কিছুটা শিথিল করা হয় এই লকডাউন। দোকানপাট খোলার সময়সীমা কিছুটা বাড়ানো হলেও বন্ধ রাখা হয়েছিল গণপরিবহন। তবে 1 জুলাই থেকে নতুন নিয়মে চলতে পারবে বাস, অটো কিংবা রিকশাও। বেসরকারি সংস্থাও খোলা রাখা যাবে, তবে মেট্রো ও লোকাল ট্রেন বন্ধ থাকবে আগের মতোই রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ। 15 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে, কিন্তু এর মধ্যেও আমরা একটা অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য আমরা দেখছি যে কিছুটা হালকা করে দিলে কি হয়। রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, সেটা প্রহিবিটেড থাকবে। তখন এমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। এদিকে কলকাতায় ভুয়া ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসায় অনেকটাই বিব্রত মমতা প্রশাসন। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অন্য রাজ্যের তুলনায় কম টিকা সরবরাহের অভিযোগ তৃণমূলের। আপনারা জানেন যে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া আমরা এখন আর কোনো সেন্টারে গিয়ে আমরা ক্যাম্প করতে পারবো না, যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর আমাদের স্পেসিফিক একটা কোড দেবে। সেই জন্য অনেকে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছে, তাদের কাছে আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভারত সরকারের হিসেব অনুযায়ী 17 জানুয়ারি থেকে এ পর্যন্ত 32 কোটি মানুষ টিকার আওতায় এসেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে টিকা গ্রহণ করেছেন প্রায় 2.25 কোটি মানুষ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্কুল বন্ধ করে দেওয়া হোক, আর নাইলে সব খুলে দেওয়া হোক। আমরা হাফ লকডাউন চাই না। খেয়ে থাকবো ঢাকা, তাই চলে এসেছি। লকডাউনে অফিস খোলা থাকায় গাড়ি আর রিকশার দখলে রাজধানীর সড়ক। ফেরি বোঝাই করে মানুষের মরিয়া যাত্রা। 24 ঘন্টায় বিভিন্ন জেলায় শতাধিক মৃত্যু। ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে, জুলাই থেকে আবার শুরু গণ টিকাদান। সংসদে প্রধানমন্ত্রী। মহামারীর ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। ঢাকার জন্য আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে কেন?
ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন দুদকের অভিযোগের ক্ষোভ ঝাড়লেন বর্তমান মেয়র তাপসের উপর। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।